আজকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে এখানে আহ্বান করেছি। আমাদের কিছু নিজস্ব কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে গত 10ই মার্চ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আমাদের এই জেলার একটা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখানে আমাদের গড়বেতা এবং শালবনী বিধানসভা আছে, এবং আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্র, যেখানে আমাদের 6টা বিধানসভা আছে। দেখতে 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 আমরা আজকে 63 দিন অতিক্রম করলাম। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের জেলায় আমাদের যে প্রচার, মেদিনীপুর লোকসভা এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে প্রচার, সেই প্রচারের অত্যন্ত শান্তিপূর্ণ ক্যাম্পেইন হয়েছে, খুব ভালো ক্যাম্পেইন হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কথা বলেছে। আমরা আমাদের দলের যে মোটো নিয়ে আমরা এই ইলেকশনে লড়ছি, সেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যে আমাদের মূল থিম যেটা জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। অর্থাৎ গত 5 বছরে আমাদের এই এলাকার সাংসদ, বাংলার যে সাংসদরা যারা দিল্লি গিয়েছিলেন, যেভাবে তারা ক্রমান্বয়ে বাংলা বিরোধিতা করেছেন, বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছেন, এবং ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করে মানুষের ন্যায্য পাওনা যেভাবে জোর করে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল, মানুষের যে মৌলিক অধিকার যেভাবে কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা আছে সেই ক্ষমতাকে ব্যবহার করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই কিন্তু আমাদের এবারে লড়াই। তাই আমরা মানুষকে যত বেশি না তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলেছি, আমরা মানুষকে বলেছি যে আপনাদের নিজেদের অধিকার রক্ষার লড়াই, আর এই অধিকার রক্ষার লড়াইতে আপনাদেরকে বেছে নিতে হবে যারা আপনাদের এই অধিকারকে কেড়ে নিতে চাইছে, যারা এসসি এসটি ওবিসি সংরক্ষণ তুলে দিতে চাইছে, যারা এসসি এসটি ওবিসি সংরক্ষণ সাংবিধানিক সেটাকে কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। আর তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে একটাই মাত্র দল যে ভারতবর্ষের বুকে বিজেপির চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমরা নিশ্চিত আপনাদের মধ্য দিয়ে এই বার্তা শেষ সময়ে পৌঁছে দেওয়ার জন্য যে আমরা মেদিনীপুর লোকসভা পুনরুদ্ধার করছি, 1 লক্ষ ভোটের ব্যবধানে আমরা এই সিট জিততে চলেছি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 1.5 থেকে 2 লক্ষ ভোটে আমরা জিততে চলেছি, এটা আমি নিশ্চিতভাবে আজকে আপনাদের সামনে বলতে পারি। এবং আমি আমাদের মেদিনীপুর, এই ঐতিহাসিক মেদিনীপুর জেলার প্রত্যেকটি মানুষকে আপনাদের মধ্য দিয়ে বাবা সাহেব আম্বেদকর তাদের যে সাংবিধানিক অধিকার দিয়েছিলেন, সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সমস্ত গণতন্ত্রপ্রেমী জাতীয়তাবাদী মানুষ যারা দিদিকে ভালোবাসেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাদের সবাইকে আমরা অনুরোধ করব আপনাদের মধ্য দিয়ে যে আসুন, নতুন আলো, নতুন দিশা, নতুন দিগন্ত, নতুন ভারতবর্ষ আমাদের তৈরি করতে হবে, গড়তে হবে। আর তার জন্য আমাদের সকলকে দিদির পাশে থাকতে হবে। দিদির পাশে থাকতে গেলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমাদের সকলের প্রার্থী, প্রিয় প্রার্থী জুন মালিয়া দিদিকে ভোট দিতে হবে, এবং আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী কালীপদ সরেন মহাশয়কে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কোন বিধানসভা আপনারা? এবার আমি বলে দিই, এবারে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের রাজ্যের সহসভাপতি, আমাদের এই জেলার, তখন দেখতেই পাচ্ছেন যে আমি তো সকাল থেকে বেরিয়ে রাত্রেবেলায় আসি, জয়প্রকাশ বাবু আমাদের এইখানে এসে আমাদের আভ্যন্তরীণ যে যে জায়গাতে মনে হচ্ছে কোথাও মিসকমিউনিকেশন আছে, কোথাও মনে হচ্ছে কারোর সঙ্গে কারো একটু কথাবার্তা ডেকে বললে সেই বিষয়গুলোকে, সাংগঠনিক বিষয়গুলোকে খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলো তিনি কিন্তু গত 2 মাস ধরেই আমাদের জেলায় আসছেন, বারে বারে এগুলো করছেন, এবং আমাদের জেলার অবজারভার হিসাবেই তিনি এই বিষয়গুলোকে দেখভাল করছেন। তো আমি আমাদের জয়প্রকাশ মজুমদার সাহেব, আমাদের যিনি
সহসভাপতি আমাদের রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমি ওনাকে বলার জন্য। কংগ্রেসের নির্দেশে আজকে এখানে মেদিনীপুর শহরে, মেদিনীপুর জেলার পার্টি অফিসে পশ্চিম মেদিনীপুরের সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে আজকে এই সাংবাদিকদের ডাকা হয়েছে শেষ দিনে, যেদিন প্রচারের শেষ দিন সেই দিন। এটা অন্য অন্য প্রথম দফাতে নর্থ বেঙ্গলের, দ্বিতীয় দফাতেও এইভাবে আমাদের পার্টি একটা প্রেসকে ডেকেছে, প্রেসের সঙ্গে সম্মুখীন হয়েছে। কারণ আপনাদেরও অনেক প্রশ্ন থাকে ঠিক ইলেকশনের আগে প্রচারের শেষ দিনে, সেই জন্যে আজকে এই আপনাদের সঙ্গে মুখোমুখি হওয়া। সব থেকে বড় কথা যেটা সুজয় বলল আপনাদের কাছে, ওর ঘাড়ে অনেকটা দায়িত্ব। পাশে ঝাড়গ্রামের দুটো বিধানসভা আছে এবং এখানে মেদিনীপুর যে লোকসভা তার 6টি বিধানসভা। প্রধানত এই সমস্তটা মিলিয়েই ওর ঘাড়ে দায়িত্ব। আর আমি প্রধানত দেখছি মেদিনীপুর লোকসভা। আমি মেদিনীপুর লোকসভা নিয়েই আপনাদের সামনে বক্তব্য রাখবো। মেদিনীপুর লোকসভা বলতে গেলে প্রথমেই আমার মনে হয়েছে যে মেদিনীপুর একটা সময় ব্রিটিশদের সময় রাস্তা দেখিয়েছিল, যখন সারা ভারত সেই রাস্তা দেখানোর মতন সামর্থ্য ছিল না। কিন্তু মেদিনীপুর, তাম্রলিপ্ত তখন অবিভক্ত মেদিনীপুর, তারা রাস্তা দেখিয়েছিল সামনের দিনের স্বাধীন ভারতের রাস্তা। আজকে সেই পরিস্থিতিটা অনেকাংশে যেন ফেরত এসছে এবং আমরা স্থির নিশ্চয় যে মেদিনীপুর আবার রাস্তা দেখাবে। আমরা মেদিনীপুর সিটটি পুনরুদ্ধার করব। এখানে আমরা যা সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জনহিতকর প্রকল্প একদিকে আমরা মানুষের কাছে নিয়ে গেছি। দুভাবে দেখা যায় এটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর উন্নয়নের প্রকল্প সমস্ত মানুষ জানে, তাও মানুষের কাছে সেগুলো সম্বন্ধে অবহিত করা, তাদের সঙ্গে জনসম্পর্ক করা, সেটা আমরা খুব মন দিয়ে মানুষে মানুষে কথা বলে, পরিবারে পরিবারে গিয়ে জনসম্পর্ক করেছি, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডোর টু ডোর আমরা পৌঁছেছি। সেটা আমাদের মাদার তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে আমাদের শাখা সংগঠন মহিলা, ছাত্র, যুব, সংখ্যালঘু, কৃষক, এই সমস্ত যারা আমাদের শাখা সংগঠন, তারা সব একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গত 2 মাস ধরে তারা একান্তভাবে তারা পরিশ্রম করেছে এবং মানুষের কাছে গেছে। এটা আমাদের পজিটিভ, যেটা আমাদের প্রচার। উল্টো দিকে আরেকটা জিনিস আমরা প্রচার করেছি, সেই প্রচারটি হলো যে কিভাবে মোদী সরকার তথা বিজেপি সরকার পশ্চিম বাংলাকে, আমাদের এই বাংলাকে কিভাবে তারা বঞ্চনা করেছে, বাংলার মানুষকে কিভাবে তারা পেটে মারতে চেয়েছে, ভাতে মারতে চেয়েছে, গরিব লোকেরকে তারা শুকিয়ে মারতে চেয়েছে। যে বঞ্চনার ইতিহাস বা বঞ্চনা যেটা আজকে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গকে, সেইটা আমরা তুলে ধরেছি এবং সেক্ষেত্রে সবাই তারা ভুক্তভোগী। প্রত্যেক গ্রামের মধ্যে কিছু না কিছু লোক আছে যারা 100 দিনের টাকা পায়নি, যারা মাথার উপর ছাদ করতে পারেনি, আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি বলে। অনেক জায়গায় মিড ডে মিলের যে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা, তার বিরুদ্ধে মানুষের মনে একটা ক্ষোভ হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এইসব জিনিসগুলোকেও আমরা মানুষের কাছে পৌঁছেছি যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাকে বাঁচাতে। এই ব্যাপারটা হয়েছে। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আমাদের পার্টির কথা বলছি, আমরা আমাদের এবার যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের এই মেদিনীপুরেরই বিধায়িকা, উপযুক্ত প্রার্থী। তিনি প্রচুর পরিশ্রম করেছেন, সব জায়গায় গেছেন, মানুষের সঙ্গে সংযোগ করেছেন, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়েছেন, সারা রাজ্যের নেতারা এসছেন,
মেদিনীপুরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন মেদিনীপুরের ডাকে। কিন্তু উল্টো দিকে আমি একটা কথা বলতে পারি, যেটা আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে মেদিনীপুর নিয়ে সব থেকে বেশি সংশয় ছিল বিজেপি। বিজেপির এটা সিট ছিল আগে, 2019-এ দিলীপ ঘোষ জিতেছিলেন এখানে, কিন্তু এই মেদিনীপুর সিট নিয়ে সব থেকে বেশি সংশয় ছিল। এবং যেটা বিজেপির অনেকেই সামনেই বলেছে, আপনারাও জানেন, যে প্রথম যখন বিজেপির ফার্স্ট লিস্ট বেরোলো তাতে দিলীপ ঘোষের নাম না দেখে সকলেই আশ্চর্য হয়েছিলেন, যারা আদি বিজেপি, যারা প্রকৃত বিজেপি। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সত্যি সত্যি দিলীপ ঘোষকে তারা বিতাড়িত করলো মেদিনীপুর থেকে। এবং আমি জানি আমাদের পুরনো ব্যস্ত কিছু বন্ধু থাকে, তারা বললেন দিলীপ ঘোষ আজ থেকে 3 দিন আগে খড়গপুরের বাড়িতে ঢুকে কাঁদছিলেন, এই কি আমার প্রাপ্তি ছিল পার্টির কাছ থেকে, সেই বাড়িতে ঢুকে যে আমাকে উৎখাত করেছে। এবং তার পরিবর্তে তারা অনেক কষ্ট করে খুঁজে একজনকে নিয়ে এসছেন, অগ্নিমিত্রা পালকে। কিন্তু এর পেছনের ইতিহাসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যে এটা তো দিলীপ ঘোষকে সরানোর মূলে যিনি আজকে বিরোধী দলনেতা, যিনি এখন একছত্র বিজেপির নেতা, পুরনো নয়, নব্য বিজেপি তিনি তার ভাইকে দাঁড় করানোর পরিকল্পনা ছিল, আমরা জানতে পেরেছি। এতে লুকোছাপা কিছু নেই। যাকে তিনি জয়েন করালেন দিল্লিতে নিয়ে গিয়ে অর্জুন সিং এর পাশে বসিয়ে, সেই ভাইকে তিনি এই মেদিনীপুর সিট ঠিক করে রেখেছিলেন। তাই জন্য শেষ পর্যন্ত মেদিনীপুরের সিটের ঘোষণা হচ্ছিল না। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি ডাল গলাতে পারেননি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে হয়তো একই পরিবারের দুজনকে প্লেস করতে পারেননি। এক ভাই তো দাঁড়িয়েছেন নাতিতে, আর এক ভাইয়ের জন্য এটা ব্যবস্থা করতে পারেননি বলেই শেষমেশ জোড়াতালি ক্যান্ডিডেট হচ্ছেন অগ্নিমিত্রা পাল। আবার আমি বলছি, বিজেপির জোড়াতালি ক্যান্ডিডেট হচ্ছেন অগ্নিমিত্রা পাল শেষ মুহূর্তে। সুতরাং তাদের অনিশ্চয়তা, সেইটা দেখে আমরা বুঝতে পারছি যে এদের কাছে মেদিনীপুরের কতখানি মূল্য, কত অর্থহীন। বিজেপির কাছে মেদিনীপুর এই যে একটা বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা পশ্চিমবঙ্গের, মেদিনীপুর লোকসভা কেন্দ্র তাদের কাছে অর্থহীন। এটা আমার আপনাদের কাছে বলার ছিল। এবার যদি আপনারা কোনো প্রশ্ন করেন করতে পারেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কোন করবেন আশা করছেন? প্রত্যেকটা বিধানসভাতে, কারণ রিমার্কেবল এটাই যে এরপরে আমরা খড়গপুর সদর যে বিধানসভা, সেই বিধানসভা জেতার ক্ষেত্রেও 100% আমরা প্রত্যয়ী আছি। আমাদের তো 7টা বিধানসভার মধ্যে 6টায় আমরা জিতেছি, 6টা আমাদের এমএলএ আছেন, বিধায়ক আছেন। আর কোন ইলেকশনে জিতেছেন? 2021-এ। 2021-এর নির্বাচনের বিশেষত্ব কি ছিল? আজকে যেভাবে মোদী সরকার বলছেন আগলাবার 400 পার, এখন বলছেন 30টা আসন পাবো এখানে, ঠিক একইভাবে 2021-এ নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বলেছিলেন আগলাবার 200 পার পশ্চিমবঙ্গের নিরিখে, এবং বলেছিলেন সরকার গঠন করব। সেই পরিস্থিতিতে এই মেদিনীপুর আসনে 6টি জিতেছে তৃণমূল কংগ্রেস, একটি খুব অল্প মার্জিনে জিতেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এবার দেখুন, সেই হিরণ চট্টোপাধ্যায়কেও তাকে এখানে রাখিনি, তাকেও মেদিনীপুর থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এই সমস্ত ঘটনাই দেখায় যে বিজেপির অনিশ্চয়তা, মানুষের উপর ভরসা করতে পারছে না, সেই বার্তাটা কিন্তু সামনে আসছে। প্রকাশ করেছে যে এনামুলের সাথে তার কাছ থেকে টাকা নিয়েছে, দাবি করছে না, 50 লক্ষ টাকা অভিযোগ করছে। দেখুন, এইগুলো আমি দু একটি চ্যানেলে আমি বলেছি, এর মধ্যে যত ইলেকশনের শেষ দফা ঘনিয়ে আসবে তত শুভেন্দু অধিকারীর অস্থিরতা বাড়বে। আপনারাও খেয়াল করে দেখেছেন তার ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন এসছে। তিনি যেখানেই যাচ্ছেন খুব অল্পতেই সাংঘাতিক রেগে যাচ্ছেন, গালাগালি করছেন, চিৎকার করছেন,
হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, আঙুল তুলছেন, চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন তিনি প্রকৃতস্থ নেই, এত রেগে যাচ্ছে। এইটা দেখে আমার মনে হচ্ছে এটা কিসের জন্য হয়? একটা যদি রাজনৈতিক নেতা, তার সামনে একটা ইলেকশন আসে, তাতে জেতা হারা থাকে, কিন্তু তার এই রকম অস্থির হয়ে ওঠা প্রত্যেক দিন, আর দিন দিন বাড়ছে এটা, তাতে আমার স্থির ধারণা তিনি মানসিকভাবে খুব একটা বিচলিত অবস্থায় আছেন, এবং সেই বিচলিত অবস্থায় থাকলেই এই রকম ভাবে একটা অবাস্তব কিছু বাইরে বার করে চেষ্টা করা হয়। নয়তো ইলেকশন জেতার রাস্তাটা কি? ইলেকশন জেতার রাস্তা বা ইলেকশন জেতার প্রক্রিয়া হচ্ছে মানুষের কাছে যাওয়া। বিজেপি 10 বছর তারা শাসন করেছে। এটা বিধানসভার নির্বাচন নয় যে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে তারা কথা বলবে। তারা বলবে কেন্দ্রীয় সরকার কি করেছে, সেই ভালো কথাগুলো তারা বলবার জন্য যদি যাওয়ার থাকে তারা মানুষের কাছে যাবে, পুনর্নির্বাচনের কথা বলবে। কিন্তু দেখুন, এই 2 মাস 2.5 মাসের নির্বাচনে শুভেন্দুকে কখনো দেখবেন না পুনর্নির্বাচনের জন্য শক্তি নিয়ে কনফিডেন্টলি মোদী সরকারের ভালো কথা কিছু বলতে গেছে। সমস্তটা হচ্ছে দিদি এবং অভিষেকের বিরুদ্ধে গালাগালির কথা। কিন্তু আসল ঘটনা তো আপনারা জানেন, তারা আসছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে মোদী সরকারের পুনর্নির্বাচন নিয়েই তারা বলছে, তৃতীয়বার আসবেন বলে। সেটা বলবার জন্য তারা মোদী সরকারের কোনো কথা বলছেন না, তাদের শুধু হচ্ছে কি করে দিদিকে এবং অভিষেককে গালাগালি দেওয়া যায়, ভয় দেখানো যায়, তারা হুমকি দিতে পারে, ধমকি দিতে পারে। আর তারই একটা অঙ্গ আপনি যেটা বললেন, যে অন্য অন্য ক্যান্ডিডেট দেবের মতন লোকের বিরুদ্ধে তারা মিথ্যে অভিযোগ করছে। ভোটের বেশি হবে ঝামেলা হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে, এটা কি? আমি একটা কথা আপনাদের বলতে পারি যে পুলিশ নির্দিষ্ট অভিযোগ পেলে সেই অভিযোগের তদন্ত করতে হয়। আপনার বাড়িতে যদি আজকে কোনো চুরি হয়, ডাকাতি হয়, আপনি ভোট চলছে বলে পুলিশে যাবেন না? নিশ্চয়ই যাবেন। আপনাকে যদি এমন একজন লোক এসে আপনাকে মারধর করে বা থ্রেট করে বা ভয় দেখায়, আপনি বলবেন এখন ভোট চলছে, আমি যাব না পুলিশের কাছে? ভারতের আইন ব্যবস্থা সেটা নয়। সুতরাং সেই অবস্থাতে যাদের বিরুদ্ধে সঠিক বা স্থির একটা স্পেসিফিক কমপ্লেন, অভিযোগ পাওয়া গেছে, পুলিশ তার তদন্ত করছে। পুলিশের দায়িত্ব সেটা তদন্ত করা। আমরা হিরণ বাবুকে দেখেছি তিনি কিভাবে তর্ক করছেন একজন পুলিশ অফিসার যিনি ডিউটিতে আছেন তার বিরুদ্ধে, আর সেই পুলিশ অফিসার কিন্তু হিরণ বাবুর বাড়িতে যাননি, তিনি আরেকজনের বাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করছেন আপনি কাগজ দেখান বলে। এই যে জিনিসটা, এতে আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখছি, পুলিশ যদি তদন্তের স্বার্থে কোথাও যায়, তাকে সহযোগিতা করাটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনারা দেখেছেন ইডি সিবিআই যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে, আমরা রাজনৈতিকভাবে বক্তব্য রেখেছি, কিন্তু অভিষেক বাবু তাদের সঙ্গে সহযোগিতা করেননি কেউ বলতে পারবে না। তাদের যাওয়ার সময় তাদের প্রশ্নের উত্তর কখনো 14 ঘন্টা, কখনো 15 ঘন্টা ধরে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তিনি করে দিয়েছেন, কিন্তু অসভ্যতামি করেননি কখনো তাদের অফিসারদের সঙ্গে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই হিরণ বাবু কিংবা শুভেন্দু অধিকারীর মধ্যে। তাই জন্যই আমাদের কথা যে এরা সকলেই খুব বিচলিত হয়েছে। দাদা 5 লক্ষ ওবিসি কাজ 60 দিন আগেই, তো এতে আপনারা ভোটে মানে আপনারা পিছিয়ে যাবেন না সমর্থন পাবেন ওবিসিদের, কি মনে হচ্ছে? আমরা প্রভাব আমাদের পক্ষে থাকবে, কারণ বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বাংলার গরিব মানুষ, পেছিয়ে পড়া মানুষ, তাদের পাশে একমাত্র আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওবিসি কথাটার অর্থটাই তো হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। মন্ডল কমিশনের পরে এটা শুরু হয়েছিল যে শুধু এসসি এসটি নয়, আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা সত্যি তারা শিক্ষায় বা সুযোগে পিছিয়ে আছে, তাদের জন্য সহায়তা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর চলে যাওয়ার পরে এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের পুনর্বিন্যাস করেছিলেন। সেটা করেছিলেন তিনি বিধানসভায়, মন্ত্রিসভায়,
করে আরো বেশি লোককে সুযোগ দিয়েছিলেন। বেশি লোককে সুযোগ দেওয়া, পেছিয়ে পড়া বেশি লোককে সুযোগ দিতে গিয়ে আজকে হাইকোর্টে এই কেসটা চলছিল প্রায় 8 বছর ধরে, আপনারা জানেন, ঠিক 12 বছর ধরে। ধন্যবাদ, আপনি আমাকে কারেক্ট করে দিলেন। 12 বছর ধরে চলা কেসের রায় আজকে ঠিক ইলেকশনের সময় দেওয়ার মধ্যে আমরা একটা মতলব দেখতে পাচ্ছি। তারা মনে করছে হয়তো যে এটা বোধহয় এগেনস্টে যাবে, 5 লক্ষের ক্যান্সেল হলো, কিন্তু মানুষ তো বোকা নয়। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল বলেছেন যে এ রায় মানি না, তার অর্থটা আমাদের বুঝতে হবে। কারণ পরিষ্কার আম্বেদকর বলেছিলেন একটা, যখন সংবিধান করেছিলেন, তৈরি করেছিলেন, আম্বেদকর সাহেব বলেছিলেন আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন। এই প্রশ্নটা গতকালের হাইকোর্টের এই রায়ের পরে আবার সামনে এসছে, যে কমা ফুল স্টপ দেখে কোন জায়গায় কোন জিনিসটা আগে না করলে পরে করতে হবে। আমি 5 লক্ষের বেশি লোকের অধিকারকে আমি কেড়ে নিলাম, তাহলে আইনের জন্যই মানুষ, মানুষের জন্য আইন নয়। ব্যাখ্যাটাতে হবে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, একজন দুজনের কথা তো নয়। 5 লক্ষ লোক, পেছিয়ে পড়া লোক। আর এই 5 লক্ষ পেছিয়ে পড়া লোকের ফ্যামিলি যদি আপনি 4 জন করে ধরেন বা 5 জন করে ধরেন, তাহলে দেখবেন 25-30 লক্ষ লোক। তারা কোথায় যাবে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভরসা দিয়েছেন, আমি পাশে থাকবো, কেউ কিছু করতে পারবে না, যেভাবে 26,000 লোকের চাকরি খাওয়া হয়েছিল হাইকোর্টে। সুতরাং আমরা মনে করি এই ঘটনাতে বাংলার মানুষ আবার নতুন করে বুঝতে পারবেন তাদের মাথার উপর ছাতা হয়ে আছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি রায় তো দিয়েছে হাইকোর্ট, তাহলে মুখ্যমন্ত্রী বলছেন এই হাইকোর্টের রায় মানি না। না না, অনেক রায় আমরা দেখেছি হাইকোর্ট উদ্দেশ্য বর্তমানে পক্ষপাতদুষ্ট মনে করছেন? 100%। আরে বাবা, একজন বিচারপতি রিটায়ারমেন্টের দিন যদি বলতে পারেন যে আমি প্রথম দিন থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত আছি, হাইকোর্টের একদম অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি, যখন ভারতবর্ষের একজন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের লোকসভার প্রার্থী হয়, যখন পেগাসাস যন্ত্রকে ব্যবহার করে ভারতবর্ষের প্রধান বিচারপতি তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কিছু অপ্রীতিকর কথা বলার জন্য পেগাসাস যন্ত্রকে তার সামনে ধরে রেখে তাকে জোর করে রাফায়েলের ফাইলকে বন্ধ করা হয়, জোর করে বাবরি মসজিদের রায় দেয়া হয়, আর সেই ভদ্রলোক রিটায়ারমেন্টের 7 দিনের মধ্যে তাকে রাজ্যসভার সাংসদ পদ দেয়া হয়, সেখানে বিচার ব্যবস্থা নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরই প্রশ্নচিহ্ন আছে। আইন ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, একমাত্র আস্থা ভরসা বিশ্বাসের জায়গা ছিল বিচার ব্যবস্থা। কিন্তু এই রঞ্জন গগৈকে দেখার পরে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখার পরে, চিত্তরঞ্জন দাসকে দেখার পরে আমরা নিশ্চিত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাও কোনো কোনো জায়গাতে বর্তমান কেন্দ্রের সরকারের দ্বারা কোনো ক্ষেত্রে রায় তারা দিচ্ছে। শুধু আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, এখন আগে সাধারণভাবে কোনো হাইকোর্ট নিয়ে মানুষ কথা বলতো না, প্রশ্ন তুলতো না, বিচার বিভাগ। কিন্তু আজকে নিজেদের কৃতকর্মের জন্য তারা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। মানুষের মুখ আর বন্ধ করা যাচ্ছে না। এটা কলকাতা হাইকোর্টকে বিশেষভাবে চিন্তা করতে হবে। এটা আমি কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি তাদের কাছে সবিনয়ে এই বক্তব্য রাখছি। তার কারণ তাদের আগেকার সেই সম্মান যেটা ছিল, সব থেকে পুরনো হাইকোর্ট ভারতবর্ষে কলকাতা হাইকোর্ট, এক সময় সুপ্রিম কোর্ট হিসেবে একে মান্যতা দেওয়া হয়েছিল। সেই কলকাতা হাইকোর্টের হৃত সম্মান পুনরুদ্ধার করার দায়িত্ব যতজন জাস্টিস আছেন তাদের মধ্যে সবাই যে অনিরপেক্ষ আমরা বলছি না, যারা নিরপেক্ষ, যারা আইনকে ঠিকভাবে প্রয়োগ করতে চান মানুষের স্বার্থে, তাদের কাছে আমাদের অনুরোধ যে কলকাতা হাইকোর্টের হৃত সম্মান পুনরুদ্ধার আপনাদের দায়িত্ব। তার কারণ কলকাতা হাইকোর্টেরই একজন জাস্টিস বলেছিলেন একটি রায় সম্বন্ধে যে এক বস্তা আপেলের মধ্যে একটা পচে গেলে ওই পুরো বস্তা আপেলের ওপর লোকের সন্দেহ হয় আর কটা পচা আছে।
আমি এই উদাহরণটা, যিনি যে জাস্টিস দিয়েছিলেন একটি রায় বলতে গিয়ে কাগজেও বেরিয়েছিল, সেটা আমি আবার হাইকোর্টকেই ফেরত দিতে চাইছি, কলকাতা হাইকোর্টকে, যে আপনাদের একটা পচা আপেল বা বেরিয়েছে, আরো সন্দেহ নেই, যে আপেল অভিজিৎ গাঙ্গুলির যে পচা আপেল, যিনি বলেন যে আমার বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল বিজেপির সঙ্গে, তিনি বিচারপতি থাকাকালীন, আমরা এখনো জানি না সেই যোগাযোগের সময় অর্থকরী লেনদেন হয়েছে কিনা। শুভেন্দু অধিকারী যে ব্যাপারে খুব মাস্টার অর্থকরী লেনদেনের, আমরা জানি না, কিন্তু সন্দেহ আছে যে শুধু বিজেপিতে যোগদানই নয়, অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আছে। পরবর্তী ক্ষেত্রে তদন্ত করে দেখতে হবে তার বিষয় আশায় ইত্যাদি। সেই অভিজিৎ গাঙ্গুলি যখন একটা পচা আপেল বেরিয়েছে, আরো যে পচা আপেল নেই সেটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এবং সেই ক্ষেত্রে আমরা 26,000-এর চাকরি যাওয়ার পরবর্তী ক্ষেত্রেই দেখেছি সুপ্রিম কোর্ট কিভাবে সেই যে আদেশ সেটাকে পাল্টে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। সেই জন্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন এ আইন আমি মানছি না, সেটা সম্পূর্ণভাবে মানুষের স্বার্থে, মানুষের জন্যই আইন হতে হবে, আইনের জন্য মানুষ হতে পারে না। হয়নি, আমাদের মন্ডল সভাপতিকে রাতের অন্ধকারে দরজা ভেঙে গ্রেফতার করেছে। এটা আসলে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির সময় শেষ হয়ে গেছে, উনি শেষ কামড় দিচ্ছেন। আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করছি, 25 তারিখে নির্বাচন আছে, সেখানে দেখবেন যেটা প্রথম দফা থেকে এই পর্যন্ত হয়ে এসছে, আপনারা মিলিয়ে নেবেন যে অগ্নিমিত্রা পাল বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকম ভাবে, তার সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আছে আপনারা জানেন, অগ্নিমিত্রা পালের সঙ্গে তার নিজস্ব অমিত শাহের দেওয়া, তাদের সঙ্গে নিয়ে ঘুরবেন, 7-8টা গাড়ি নিয়ে ঘুরবেন, আর বিভিন্ন জায়গায় বুথে গিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করবেন। আপনারা মিলিয়ে দেখবেন। এই ঘটনা আমরা দেখেছি সেই দার্জিলিং থেকে। রাজু বিস্তা করেছিলেন শেষকালে, রাজু বিস্তা বলেছিলেন গলি ঠোক না চাইয়ে, আপনারা জানেন বিখ্যাত উক্তি। একই জিনিস নিশীথ অধিকারীর ক্ষেত্রে দেখেছি, দিলীপ ঘোষের ক্ষেত্রে দেখেছি আমরা, অনুরাগ ঠাকুরও করেছে। বাইরে, বাংলার বাইরে অনেকে তো করেইছে। এখানটাতে বাংলার মধ্যে বিজেপির নেতারা প্রত্যেক দিন, অর্জুন সিংকে দেখেছি যে নির্বাচনের দিনে পাগলের মতন গন্ডগোল করার চেষ্টা করছেন, উদ্ভ্রান্তের মতন। এবং এটা আপনাদের সামনে আমি প্রেডিকশন করলাম যে অগ্নিমিত্রা পালও সেদিন করবে। আপনাদের অনেকে রেডি থাকবেন, অগ্নিমিত্রা পালের সঙ্গে ঘুরলে ফুটেজ পাবেন। আপনারা তো ফুটেজের জন্য গন্ডগোল, তেড়ে যাওয়া, চিৎকার করা, ঝগড়া করা, মাটিতে বসে পড়া, অবরোধ করা, ইলেকশন প্রসেসটা শান্তিপূর্ণ হোক সেটা না চাওয়া, এই সমস্ত ঘটনা অগ্নিমিত্রা পালের কাছ থেকে পাবেন। উল্টো দিকে দেখবেন তৃণমূল কংগ্রেস, যেহেতু এই পর্যন্ত শান্তিপূর্ণ ভোটের জন্য আমরা শুধু সওয়াল করিনি, আমাদের সমস্ত কর্মী এবং প্রার্থীরা অবাধ ও শান্তিপূর্ণ ভোটে বিশ্বাস করেছে, সেখানে দেখবেন আমরা শান্তিপূর্ণ ভোট হওয়ার মতন পরিবেশ করব এবং হবেও শান্তিপূর্ণ ভোট। আচ্ছা।